মিলনদা যদি স্বীকার করে যে দয়ানন্দ সরস্বতী ওই দেবী ভাগবত পুরাণের যে কথাটা বলছেন ওইটা ভুল বলছেন, উনি ওই স্পেসিফিক কথাটা ভুল বলছেন, উনি যদি ওইটা স্বীকার করে তাই তো আমরা পরবর্তী পরবর্তী প্রমাণ পদক্ষেপে যাবো যাই। তো। আমি তো বললাম, আমি এদিনে বোধহয় 20 বার বলে ফেললাম কথাটা, কিন্তু উনি আমরা তো বলতেছি না যে দয়ানন্দ সরস্বতী যা বলছেন সবকিছু ভুল বলছে, আমরা তো বলতেছি স্পেসিফিক পয়েন্টটা যেটা উনি স্বীকার করতে চাচ্ছেন না, উনি বলুন। দয়ানন্দ সরস্বতীর বক্তব্য যখন নির্ভরযোগ্য নয় সেটা আপনাকে স্বীকার করুন, আর যদি নির্ভরযোগ্য হয় তাহলে সেটাও স্বীকার করুন। আচ্ছা দাদা, আপনি ওইটা শুধু বলে দিন, মিলন দা ওইটা শুধু বলুন যে ওই ওই কথাটুকু, ওই যে ওইখানে যে ভাগবত পুরাণ নামে বই ছিল, ওই কথাটা শুধু ভুল, এইটা শুধু আপনি স্বীকার করুন, তাহলে সম্ভব ওই বেদের রেফারেন্স যায়। ভুল, আপনি দয়ানন্দকে মানেন তাই আমরা দুর্জন তোষণায় তার বক্তব্য থেকে উদ্ধৃত করেছি। ঠিক কি ভুল আপনার ব্যাপার, আমরা তো দয়ানন্দকে মানি না। তাহলে দয়ানন্দ কি বলেছেন না বলেছেন সেটা তো আমরা শুধু দুর্জন তোষণায় উদ্ধৃত করছি। আমি তো শুরু থেকে ছিলাম না, কি ভুলটা বলছি আমাকে বলবেন সংক্ষেপে? আজকে বিতর্কের টপিক কি? দয়ানন্দ কি বেদ? আচ্ছা বেশ, শোনো আমার উত্তর দিচ্ছ, দয়ানন্দ কি বেদ? বেশ তো তাহলে আপনি নিজেই বলে দিচ্ছেন যে দয়ানন্দ বেদ নন। আপনি উত্তেজিত হচ্ছেন, আপনি নিজেই স্বীকার করে নিচ্ছেন, আপনি নিজেই স্বীকার করে নিচ্ছেন যে দয়ানন্দ বেদ নন, অর্থাৎ দয়ানন্দর কথাকে বেদের কথা বলে চালানো আদৌ যায় না। ঠিক আছে, এটা 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 আপনি স্বীকার করছেন তো যে দয়ানন্দর কথাকে বেদের কথা বলে চালানো যায় না, সুতরাং আপনি দয়ানন্দকৃত বেদের অনুবাদকে বেদের কথা বলে চালানোর চেষ্টা করবেন না, কারণ বেদ মানে কি মন্ত্র, দয়ানন্দকৃত অনুবাদটা তো আর বেদ না। এটা তো আপনার কথাটি স্পষ্ট হয়ে গেল। গোপেশ কি বলেন? আচ্ছা দাদা, দর্শকরা এমনিতেই বুঝে গেছে যে আপনি যা বলছেন সেটাই ঠিক, এখন আপনি বেদের রেফারেন্সে যাইয়ে ওনাকে একবার দেখাই দেন। হ্যাঁ বেশ। মহর্ষি দয়ানন্দ কি ভুল ভুল? আচ্ছা, উনাকে বারবার ভুল প্রমাণ করে আপনাদের কি স্বার্থ সিদ্ধি হচ্ছে আমি বুঝি না। আচ্ছা দিদি, নেক্সট পর্যায়ে যান না দাদা, নেক্সট 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 বলতে বলতে আচ্ছা দিদি, নেক্সট তে বেদে যান, এটা কতক্ষণ থেকে বলতেছেন? আচ্ছা দিদি, আপনাকে পূর্বে বলেছি। না না দিদি, আপনাকে বলা হয়েছিল, দিদি আপনাকে বলা হয়েছিল যে অনেক বড় লাভ। কুরআন মানতেন, উনি যদি কুরআন মানতেন তাহলে কুরআন থেকে দেখানোর চেষ্টা করা হয়, উনি যদি কুরআন মানতেন। তো উনি শুরুতে বলেছিলেন যে উনি বেদ মানেন, উনি মহর্ষি দয়ানন্দ সরস্বতীজিকে মানেন, এই কারণে কিন্তু দয়ানন্দ সরস্বতীজির বই থেকে দেখানো হয়েছে, অন্য কোনো কারণ নয়। যদি উনি বলতেন যে না আমি দয়ানন্দ সরস্বতীজির বই মানি না, আমি অন্য একজনের বই মানি, তাহলে উনার বই থেকে আমরা দেখানো, মানে আমি তো আর এখানে বিতর্ক করছি না, যে এখানে দেখানোর একটা চেষ্টা করা হয়, এটাই বলা হচ্ছে, আর কিচ্ছু না। সনাতন ধর্মের মূল এবং প্রধান শাস্ত্র হচ্ছে পবিত্র বেদ। যেহেতু আজকে আপনাদের টপিকটা নির্ধারণ করা হয়েছে যে সনাতন শাস্ত্রে রাধার অস্তিত্ব, আপনি বেদ থেকে দেখাবেন মূল শাস্ত্র। আমরা তো সেটা মানছি না, আমরা তো শুধু বেদকে বলছি না যে শাস্ত্র। আমরা পুরাণকেও মানি, আমরা দেবী ভাগবত পুরাণ থেকে আর কি প্রধান শাস্ত্র আর একমাত্র শাস্ত্রের মধ্যে পার্থক্য আছে। সনাতন ধর্মের প্রধান শাস্ত্র বেদ, এটা যে বলছেন ভালো কথা। আচ্ছা, মমতা দিদি বা মমতা দেবী, নারীরা দেবীরই সমান। তো আপনি এটা বলুন যে আপনি যে বলছেন সনাতন ধর্মের প্রধান শাস্ত্র বেদ, তাহলে আপনি দয়া করে একটু বেদের সংজ্ঞা দিতে পারবেন কি? যদি দিতে পারেন তো খুব ভালো হয়, তো যদি না দিতে পারেন তাহলে। দাদা, এটা বেদের সংজ্ঞা দেওয়ার সময় নেই, আপনি বেদ থেকে প্রমাণ করান যে হচ্ছে রাধার অস্তিত্ব। এখন বেদের সংজ্ঞা দেওয়ার সময় আপনি যখন সেটা যেটা নিয়ে টপিক হচ্ছে প্রধান শাস্ত্র বেদ দেখাতে পারবেন না, কাজেই এগুলো খালি খালি পেতাল পারে সময় নষ্ট করে লাভ নেই, আপনি হারনামা দিয়ে দিন। আচ্ছা, এটা অনেকটা এমন হয়েছে, কেউ চোখ বন্ধ করে বলতেছে সূর্য বলতে কিছু নাই, কেউ চোখ বন্ধ করে বলতেছে সূর্য বলতে কিছু নাই। আপনি চোখ বন্ধ করে রয়েছেন, আপনি মাইনা নেন দয়ানন্দের কথা গ্রহণযোগ্য না, তারপরে আমরা দেখাবো সূর্য বলতে কিছু আছে। চোখটা তো খুলেন ভাই, এদের মধ্যে আছে সেটা দেখাবো। দেখেন দয়ানন্দের সাথে সূর্যের কোনো প্রসঙ্গ, আর দয়ানন্দ কি বেদ, দয়ানন্দ কি শাস্ত্র? তাইলে দয়ানন্দ বেদ না হইলে দয়ানন্দের কথা মানো না। আচ্ছা, দয়ানন্দ বেদ না হইলে দয়ানন্দের কোনো কথাই মানো না। আপনি এই কথাটা আচ্ছা, দয়ানন্দের কথা যদি বেদ না হয়, বক্তব্য আসলে মান্য নয়, এটা আপনি বলে দিন, তারপরে তো আমরা বেদে যাবো বলছি। সেটাই। ও আমি যদি বলি যে ওটা মান্য নয়, তাহলে কি বেদে রাধারানী স্পষ্ট হয়ে যাবে? একদম একদম স্পষ্ট হয়ে যাবে, আপনি স্বীকার করুন, একদম স্পষ্ট করে হ্যাঁ, বলছি কি যে আপনি এত ব্রাহ্মণ গ্রন্থকেও বেদ মানেন, তো আপনারা একটা কাজ করেন, মন্ত্র আর ব্রাহ্মণ দুইটাই নিয়ে নেন, এবার এখান থেকে আপনারা রাধারানীকে দেখিয়ে দেন। আমি আর্য সমাজের বই থেকে এই শাস্ত্রার্থে শুরুতে দেখিয়ে দিয়েছি যে ব্রাহ্মণ হলো শ্রুতি। আমার নিজে আলাদা মান্যতার বিষয় তো আসেই না। আমি আর্য সমাজের বই থেকে দেখিয়ে দিয়েছি ব্রাহ্মণ হলো শ্রুতি এবং শ্রুতি মানে বেদ। যে হ্যাঁ, এই প্রমাণ আপনার কাছে গ্রহণযোগ্য নয়, কারণ দয়ানন্দ সরস্বতী বক্তব্য নির্ভরযোগ্য নয়, আপনি বলে দিন, তারপর আমরা বেদে যাবো, সমস্যা কোথায়? দাদা শোনো, সময়টা নষ্ট করে না দাদা, ওনাকে একটু রিমুভ করেন, আমরা একটা সুস্থ আলোচনা করি। না না, উনি তো আলোচক, উনাকে রিমুভ তখন করা হবে উনি যদি হার মানে তাইলে হ্যাঁ, এই বিতর্ক শেষ, তারপর অন্য কিছু একটা শুরু হইতে পারে। আগে তো বিতর্ক শেষ করতে হবে না, বিতর্কে এক পক্ষ জিতবে আর পক্ষ হারবে। এটা তো দাদা এখানে তো নিগ্রহ স্থানে পড়ছে শুরু থেকেই, কারণ
শুরুতে বলা হয়েছে দয়ানন্দকে মানে, এখন বলা হচ্ছে মানতেছে না, অর্থাৎ প্রতিজ্ঞা রক্ষা আচ্ছা হচ্ছে। দাদা, নিগ্রহ স্থান যে বলতেছেন, উনি নিগ্রহ স্থান কি সেটা তো বুঝে না, ওনার একটু বুঝায় সেটা তো বলেন। এই যে বলতেছি যে আমাদের যে বিতর্কিক মিলন বাবু নিগ্রহস্থানকে আগে শোনেন, উনি যে বিতর্ক করতে আসছে বিতর্কের তো কিছু উনি বেসিক তো নিয়মই জানে না, নিয়ম জানলে তো কিছু বলতো। উনি তো খালি করতেছে বেঁধে দেখেন বেঁধে দেখেন বেঁধে দেখেন, মানে এই চিল্লাচিল্লি করে যাইতেই আছে। এটা কেমন ধরনের শাস্ত্রার্থ যে শুধুমাত্র বেদ? আমাদের আগেকার যারা না না আচার্য শাস্ত্রার্থ দেখুন দেখুন করতেন তারা দেখুন কি শুধু বেদ আমি থেকে এখানে বর্ণনা একটা কথা দিতেন? বলি, একটা কথা বলি। আর্য সমাজ প্রকাশিত বেদে তো সন্ন্যাসের কোনো গল্পই নেই, তাহলে দয়ানন্দ সরস্বতী সন্ন্যাস নিতে গেলেন কেন? বা আর্য সমাজে আরো অনেকে সন্ন্যাস নিয়েছেন, তারা নিশ্চয়ই অবৈদিক কাজ করেছেন। দাদা শোনো দা, প্রসঙ্গান্তর বিষয়ান্তর করিয়েন না। আমি একটু সরাসরি বলতেছি, আপনি বেদ তো ব্রাহ্মণ গ্রন্থ থেকে বেদ মানেন, দুইটা থেকে আপনি দেখা দেন একটু আরে রাধারানীকে। বাবা, আচ্ছা, দেখানো যায়, সমস্যা নাই, দেখানো যায়, কিন্তু কথা হচ্ছে যে অভিজিৎ দা, আপনি যদি মিলনদার মানে হয়ে, আপনি যদি মিলনদার হয়ে হার স্বীকার করেন, মানে এটা তো বিতর্ক শেষ করে দেওয়ার মতোই হচ্ছে। কারণ ওনাকে যেটা দেখানো হচ্ছে যে উনি প্রতিজ্ঞা রক্ষা করছেন না, কারণটা দেখান বললাম আমি, যে প্রতিজ্ঞা রক্ষা করছেন না সেটা তো আমি বললাম। তো উনি সেটা খণ্ডনও করছেন না, কিছুই করছেন না, বিতর্কের নিয়ম কানুন মানছেন না, সেই কারণে এখানে তো বিতর্ক শেষ করে দিতে হবে, তাই না? বিতর্ক শেষ করার পর আমরা সব দেখিয়ে দেবো, সমস্যা নাই। এখানে আমি বলবো দাদাকে সব দেখিয়ে দেন, যা যা দেখানোর আপনার, যা যা আলোচনা করার বা বোঝানোর আপনি বুঝিয়ে দেন। কিন্তু আপনি কি ওনার পক্ষ থেকে হার স্বীকার করছেন সেটা তো নিশ্চিত করতে হবে নাকি? আচ্ছা, একটু সহজ করে বলি। আপনি প্রথমে বললেন কি দয়ানন্দের সবকিছু আপনার কাছে মান্য, দয়ানন্দের শুরুতে একদম আমাদের রেকর্ডিংস আছে, প্রমাণ আছে, আপনি শুরুতে এটা বলে শুরু করছিলেন আপনার পক্ষ হিসাবে, আপনি দয়ানন্দের কথা মানেন। তো এখন যখন দয়ানন্দের কথা থেকে আমরা কিছু একটা দেখাইতেছি, আপনি বেঁধে দেখাতে পারেননি, আপনি হাইনামা দিয়ে দিন। আপনি অহেতুক আরে কোনো ভাই, মিলন বাবু কথাটা শুনেন, মা বলতেছে কথাটা শুনেন। তাই আপনি কেন? আপনি কথাটা শুনেন। হ্যাঁ, আরে প্রান্ত ভাই, বল। আপনি একটা কিছু স্বীকার করছেন, আপনি স্বীকার করছেন যে এটা আমি স্বীকার করি। আপনি কি স্বীকার করছেন? দয়ানন্দের বাক্য প্রামাণিক আপনার কাছে, আপনি স্বীকার করছেন। সেই প্রামাণিক বাক্য থেকে যখন একটা উদ্ধৃতি দেখানো হইলো আপনি সেটা মানতেছেন না, তাইলে তো আপনি নিজে খণ্ডন নিজে করলেন। আরে যে সে যেটা বলছে সেটা মিথ্যা কথা বলছে, অথবা সে পরাজিত হয়েছে, কারণ সে দয়ানন্দের মানছে বলছে। এখন দয়ানন্দের কথা থেকে একটা জিনিস দেখানো হইতেছে, সে সেটা মানে না, তার মানে তো সে নিজ পক্ষকে মানতেছে না। যে নিজ পক্ষকে মানে না, নিজ পক্ষের বিরুদ্ধে কথা বলে, সে তো নিজ পক্ষ খণ্ডিত হয়ে গেল। আপনারা পারবেন না, পারবো না। আজকের প্রসঙ্গ কি দয়ানন্দকে ভুল স্বীকার করা? আপনি দয়ানন্দকে প্রথমে সত্য স্বীকার করলেন কেন? আর দয়ানন্দ কি বেদ? দয়ানন্দ বেদ না, তার মানে দয়ানন্দের কোনো কথা মান্য না এই জায়গায়। আপনি স্বীকার করুন দয়ানন্দ, আপনি এটা স্বীকার করুন। আপনি বলেন দয়ানন্দের কথা মান্য না, গ্রহণযোগ্য না। আমার প্রসঙ্গ আপনি আপনি রাধারানী। যে প্রমাণ পেশ করেছেন, আপনি যে প্রমাণ দিয়েছেন, সেটা গ্রহণযোগ্য নয়, সনাতন ধর্মের ধর্মগ্রন্থের অংশ নয়। শাস্ত্র তো দয়ানন্দ যেগুলা লিখছে সেগুলা বানানো শাস্ত্র, সে নিজে লিখা গেছে, সেগুলা বানানো শাস্ত্র। মিলনদা, আপনি সোজা বলে দেন যে সনাতন শাস্ত্র মানে আমি এই কয়টা শাস্ত্রকে মানি, আর বাকি সবগুলোকে আমি মানি না। হ্যাঁ, এই কথাটা তো ওইদিকে কাটাল যাবো না, আমি এখন চলে আসছি রাধারানীর অস্তিত্ব শাস্ত্রে আছে, মানে বেদে আছে। আপনি বেদে দেখাবেন, আমি কেন, আমার 14 গোষ্ঠী মানবে। আচ্ছা ঠিক আছে। না, না, আপনাকে বলতে হবে যে আমি এটা মানি না, কোনটা মানি না। আমি মানি, কিন্তু সর্বোচ্চ শাস্ত্র হচ্ছে বেদ। আচ্ছা, আপনি কি মানেন? পুরাণ মানেন? আপনি মানি বলতেছেন, আবার এক সময় বলতেছেন মানি না। কি আপনি পুরাণ মানেন? মানি যে, আচ্ছা, এই যে সনকদা পয়েন্ট টু বি নোটেড, উনি পুরাণ মানে। সবাই দর্শকরা আপনারা প্রমাণ, উনি পুরাণ মানে। পুরাণ মানি তো এইভাবে বলতে কথাটা আপনারা। মিলন দা, আপনি কি সব বলতেছেন আপনি পুরাণ মানেন? এতে কি বলছে, যদি স্মৃতির সাথে বিরোধ হয়, পুরাণের সাথে বিরোধ হয়, তাহলে শ্রুতিতে দেখাতে হবে। যদি আর যদি বিরোধ হয়, কিন্তু এখানে তো কোনো বিরোধ নেই বলে দয়ানন্দ লিখে গেছেন। যদি বিরোধ হয়, করতেছেন কেন? ঠিক আছে, এবারে উনি তো বলেই দিয়েছেন যে দয়ানন্দ বেদ নন, তাহলে এবার বেদ থেকে রাধার উল্লেখ দেখিয়ে শেষ করি আর কি। বৃষা ভানু কন্যা রাধারানী। না, আপনি আবারও ভুল করছেন। আপনি আবার একটু ঘুরাচ্ছেন, আবার একটু আপনি আবারও ভুল করছেন। কোথাও আমাদের ডিবেটের টপিকে উল্লেখই ছিল না, ডিবেটের টপিকে শুধু রাধা উল্লেখ আছে। আপনি আবারও ভুল করছেন। আপনি তো দয়ানন্দকে অস্বীকার করে একবার নিগ্রহস্থানে পড়েছেন, বেশ, তারপরে আপনি যদি নিজে প্রতিজ্ঞা করেন তাহলে আবার নিগ্রহস্থানে পড়ছেন। হ্যাঁ, গোপেশ বলে দিন। উনি তো একবার তো মানে নিগ্রহস্থানে পড়ছে, উনি আবার এখন বিতর্কের টপিক আবার ঘুরে আবার কিন্তু নিগ্রহস্থানে পড়তেছে। হ্যাঁ, দুটো। এখন এখন কথা হচ্ছে উনি কি আদৌ কি নিগ্রহস্থান মানে কি বোঝে, যে মানে এটা কি, মানে কি সেটা কি বোঝে নাকি? যে যদি বুঝতো তাহলে তো এতক্ষণ তো আমাদের সময় নষ্ট করাতো না। হ্যাঁ, না না, আমি শুধু এটাই বুঝলাম যে ওরা মানে নিজ গুরুকে অস্বীকার করতেও দুবার ভাবেন না। ঠিক আছে, ওরা একদিকে বলবেন যে দয়ানন্দর ভাষ্যই সর্বশ্রেষ্ঠ, আবার অন্যদিকে সেই ভাষ্য থেকে দেখালে বলবেন না না, এই ভাষ্যে তো ভুল থাকতে পারে। দাদা আপনি দেখিয়ে দিন, ওদের আর ই করে লাভ নেই। হ্যাঁ ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এবার যেহেতু দয়ানন্দ ভাষ্য বেদ নয়, দয়ানন্দ ভাষ্য কোনো নির্ভরযোগ্য নয়, এটা উনি স্বীকার করেই নিয়েছেন।
কারণ দয়ানন্দ ভাষ্য নির্ভরযোগ্য হলে উনি তো দয়ানন্দের কথা মেনে নিতেন। ঠিক আছে, এবারে আমি ইয়ে থেকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আবার উনি দেখানোর পরে উনি বলতে পারেন না এটা বেদে নেই। তো সেই জন্য আমি দুর্জন তোষনায় একদম আর্য সমাজের ওয়েবসাইট থেকেই আমি দেখিয়ে দিচ্ছি যে সেখানে রাধার উল্লেখ আছে। এবার সেই ভাষ্যর আমার কাছে তো কোনো গ্রহণযোগ্যতা নেই, তো সেই ভাষ্য নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যে মূল বেদ মন্ত্র তাতে রাধার উল্লেখ আছে, এটুকুই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি, এই যে ঋগ্বেদ 1:30:5 একদম পরিষ্কার, আমি দাগ দিয়ে দিলাম কি স্তোত্রম রাধানাম পতে গির্বাহ বীর ইয়স্যতে বিভূতিরস্তু সুনৃতা। নিচে দিকে নামেন। ঋগ্বেদ শাকল সংহিতা 1:30:5। এবার এর আর নিচে দিকে নামেন। ঋগ্বেদ শাকল সংহিতা 1:30:5। আরে বলতেছে রাধসেইতি ধন নাম, রাধা তথা রাধা শব্দ দ্বারা ধন ঐশ্বর্য যেগুলো বোঝায় নিঘণ্ট অনুসারে। নিচের দিকে নামেন আপনি। এখন আমি কি বলছে সেটা তো আমরা মানবো না। টপিক কি ছিল যে রাধার উল্লেখ সনাতন শাস্ত্রে আছে কিনা, তো রাধার উল্লেখ দেখানো হয়েছে। বেশ, রাধার উল্লেখ না, তারপরে রাধা আমরা শব্দের কথা উল্লেখ। বেদেও দেখিয়ে দিয়েছি। রাধা শব্দের উল্লেখ কি বেঁধে থাকলে হবে? হ্যাঁ, বেশ, আপনি রাধার টপিক উল্লেখ দেখেন, বলা আপনি টপিক হয়েছে। দেখেন, তাহলে তাহলে উনি টপিকে আসলেন কেন, তাহলে উনি ওই টপিকে আসলেন কেন, সেটা তো উনার রাধার ব্যাপার, অর্থ আমাদের না। ধন বা রাধার অর্থ নক্ষত্র বা রাধার অর্থ হস্তিনী, এইটা তো নির্ধারণের বিষয় না আজকে। হাই হাই কি বলেন, রাধা ঐতিহাসিক চরিত্র এই যেই করছে। আচ্ছা, রাধা ঐতিহাসিক চরিত্র, আমি বলি, রাধা ঐতিহাসিক চরিত্র সেটা হচ্ছে আমি একটা ভিডিওতে আর কি হচ্ছে দেখছিলাম যে অর্জুন শাখা প্রভু সেখানে উনি মানে বৈষ্ণবাচার্য, আমার নামটা ঠিক খেয়াল করতেছে না, মধুর সম্প্রদায়ের তার ভাষ্য থেকে সেটা আর কি হচ্ছে দেখাইছেন একদম ওখানে ঐতিহাসিক চরিত্র হিসেবে। ওখানে যে ভগবান শ্রীকৃষ্ণের পত্নী রাধারানীর কথা বলছে সেটা উনি বিভিন্ন প্রমাণ দিয়ে আর কি হচ্ছে আর কি দেখাইছে, এবং ওখানে সমস্ত শাস্ত্র থেকে আর কি প্রমাণ দিয়ে আছে। সেইটা আমি যে বলছেন আমি লিঙ্কটা আমি দিয়ে দেবো। যাই হোক, শাস্ত্রগুলো না, আমাদের এখন কাছে এখন আমার আমার মনে হয় যে বাকিদের কথা না নিয়ে, যেহেতু মিলনবাবু বলেছেন যে বেদ থেকে দেখালে উনি হার স্বীকার করবেন, দেখানো হয়েছে বেদ থেকে, এবং দুর্জন তোষণে একদম আর্য সমাজের বানানো সাইট থেকেই দেখানো হয়েছে। তো এবারে মিলনবাবুর বক্তব্যটা শুনে নিলেই ভালো হবে, কারণ বাকিরা বিতর্কিত না, মিলনবাবুর বক্তব্যটা শুনে নিলে ভালো হবে। আরে আপনি তো ছল করে বসলেন। উফ, মিলনবাবু বলুন, মানে অভিজিৎ বাবু আজকের বিতর্কিক নন, তো অভিজিৎ বাবু আপনি তো দারুণ মশাই। রাধা শব্দের অর্থ একটা রাধা শব্দের অর্থ কি সেটা তো আর বেদে বলা নেই। আপনি যখন অর্থ নির্ণয় করছেন ওটা তো অন্য কথা হলো। দাদা, আমার নামের অর্থ হচ্ছে কি চন্দ্র, এখন আমি এটা তো বিষয় না, তাই না? মিলনবাবু, আপনি এটার বলুন। অর্থ কি সেটা তো অর্থ না, তাই না? মিলনদা বলুন। যা দেখানো দেখানো হয়েছে, বেদ থেকেও দেখানো হয়েছে। তার অর্থ যাই হোক, তার অর্থ যাই হোক দেখানো হয়েছে, শব্দটা দেখানো হয়েছে, শব্দের অর্থ যাই হোক আমার মতো করে আমি অর্থ করে দিব, তাই তো? অর্থ নির্ণয় তো আজকের বিষয় না, তাছাড়া অর্থটা তো বেদ নয়, বেদের আচ্ছা, মন্ত্রটাই বেদ, শব্দটাই বেশ। বেদের ভাষ্যটা তো আর বেদ নয়। শোনো না, আমি তো বলছি যারা ঐতিহাসিক চরিত্র হিসেবে রাধারানীকে বেদ থেকে প্রতিবাদ্য করতে চাই, সেটা তো আমি তো বললাম, আমি লিঙ্ক দিয়ে দেবো, আমি সেই লিঙ্কটা তো দিয়ে দেবো। না, আমি তো বেদ থেকে দেখিয়েছি। আপনি তো বেদ থেকে দেখালেন শব্দ আছে, ব্যাস, এটা আলোচনার বিষয় ছিল আজকে যে বেদ থেকে মানে কি, যদি বেদে ছিল না, ছিল সনাতন শাস্ত্রের রাধার নাম। তো আপনি তো প্রথমে পুরাণ থেকে আর কি দেখালেন, সে স্বীকার করলো না, এখন বেদ থেকে দেখাচ্ছেন সে সেটাও স্বীকার করতেছে না, এখন বলতেছে ঐতিহাসিক চরিত্র। সে ঐতিহাসিক চরিত্রের প্রমাণ আছে, সেটা আমরা আর কি দেখাবো, কিন্তু আমরা কিন্তু তার ভাষ্য মানি না, মানে আর কি তাদের যে আচার্যদের ভাষ্য মানি না, আমরা মানবো না, কারণ তারা নিজেরাই মানে না। সেটা তো আমরা তো এতক্ষণ 1-1.5 ঘন্টা ধরে তো আমরা দেখলাম, তারা নিজেরাই তাদের আচার্যদের আর কি কথা মানে না। হ্যাঁ। আমরা হচ্ছে কেন তাদের তাহলে কথা মানবো? আমরা কেন মানতে যাবো? আমরা তো কোনো প্রতিজ্ঞা করিনি যে আমরা দয়ানন্দ বৈষ্ণব সরস্বতীর আচার্যদের ভাষ্য বক্তব্য থেকে নিয়ে বৈষ্ণব মানবো। আচার্যরা যে অর্থটা করছেন, এবং তারা নিরুক্ত নিঘণ্ট সেই মানে সেটা দিয়ে তারা অর্থ করছেন, ঐতিহাসিক চরিত্র হিসেবে প্রমাণ আর কি দেখাইছেন। আমরা সেটা রেফারেন্স আমরা দিয়ে দেবো, আমরা সেটা দিয়ে দেবো মানে। ঠিক আছে, আর তাছাড়া বেদে ইতিহাস আছে কি নেই এগুলো তো অন্য বিষয়, এগুলো তো একটা কথা না। যাই হোক, আমার মনে হয় যে মিলনবাবুর বক্তব্যই নেওয়া হোক, এবং প্রমাণ যথেষ্ট দেওয়া হয়েছে। আর কি প্রমাণের দরকার? উনি তো আগে বলেছেন বেদ থেকে প্রমাণ দেখালে উনি মেনে নেবেন, তাহলে এখন মিলনবাবু উত্তর দিন। হ্যাঁ দাদা, উপনিষদ তো শ্রুতি, ওইটা থেকে দেখাই দেন, পুরুষ বোধনই দেখাই দেন, তাহলে তো আরো ভালো। একটা প্রমাণই যথেষ্ট। উনি তাহলে বলুন না যে আমি একটা প্রমাণ মানি না, দ্বিতীয় প্রমাণ চাই। তা বেদের সংহিতা ব্রাহ্মণ ভাগ থেকে দেখিয়ে দিয়েছি, এই যথেষ্ট। এবং তাহলে ওনাকে এটা বলতে হবে যে না, আমি বেদের একটা প্রমাণ হলে চলবে না, দুটো প্রমাণ চাই। তারপরে উনি বলবেন না দুটো প্রমাণ নয়, 3টে প্রমাণ চাই। না, উনি যা বলবেন স্পষ্ট বলুন। মিলন মহোদয় চুপ করে থাকবেন, এটা তো হয় না, কারণ মিলন মহোদয় তো বিতার্কিক, তাকে উত্তর দিতে হবে। আপনি জেনে বুঝে সনব ভাই এরকম ভুল কেন করতেছেন? আচ্ছা অভিজিৎ দা, আমি কি আপনার স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো? দেখান। না, এক মিনিট, আজকের এখানে বাকিরা বিতার্কিক নন, তো বাকিদের দেখানোর কথা নয়, তো সেসব। আচ্ছা দাদা, উনি যখন এত করছেন, দাদা দেখাই যেতেছি, এই একটু দেখেন তো। এই বিষয়, এটা কিন্তু আমার বক্তব্য না। আরে মজা হচ্ছে মশাই, দাঁড়ান না, একটু মিট করেন আপনি। না, আমি বলছি যে এই বক্তব্যটা কিন্তু আমার বক্তব্য বলে চালালে হবে না, আমি আমার বক্তব্য বলে দিচ্ছি।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যা আর কি বলেন? আমার মুখ দিয়ে যা বেরিয়েছে তার জন্য আমি দায়ী। ঠিক আছে, ঠিক আছে। একটা মিট করে নেবেন আপনি। হ্যাঁ, কে বলছে? সদীপ, সদীপ, হ্যাঁ সদীপ বলেন। হ্যাঁ এই তো দেখাইলাম, আপনার রেফারেন্স তো দেখাইলাম, এই দেখেন। হ্যাঁ, এটা রাধাপতি ঐশ্বর্যের প্রতি। এটা কি এর দ্বারা কি রাধারানীকে বোঝানো হচ্ছে নাকি? হুম? এটা রাধাপতি ঐশ্বর্যের প্রতি, এটা দ্বারা কি আবার ইয়ে কি বোঝানো হচ্ছে নাকি? রাধারানীকে বোঝানো হচ্ছে নাকি? মূল মন্ত্র দেখছেন? দেখছি তো। হ্যাঁ তাহলে আমি তো বললামই রাধা শব্দের অর্থ ধন ঐশ্বর্যকে বোঝায়, কারণ নিরুক্তে বলা আছে রাধস্য ইতি ধননাম, নিঘণ্টে বলা আছে রাধা ইতি ধননামানি। ধন ঐশ্বর্যকে বোঝায় রাধা শব্দ। তাহলে আপনি এইটা কি বলবেন? আপনি এইটা কি বলবেন? এই যে এই মন্ত্রটা কি বলবেন? কলাবতীর কন্যা বানাবে, ধনশ্বরকে কলাবতীর কন্যা বানাবে। এই মিলন আর চুপ কর, একটা থাপড় মুটা বাদ দাও কথাটা। চুপ। এই বেয়াদব। এই দাদা এইটা কি বলবেন? বের কর দাদা। আমি তো ছিলাম কে কে একে আমি অভিজিৎ। এইভাবে কথা বলছেন কেন? চুপ, আমি কথা বলতেছি না, তুই মিট কর। এইভাবে কথা বলছেন কেন? আজকে 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 বক্তা আজকে বক্তা আমি এখানে, আপনি এইভাবে কথা বলছেন কেন? এই দাদা, মিট কর। নিজেদের মধ্যে বাঁচাবেন না দাদা, নিজেদের মধ্যে বাঁচাবেন না। আপনি এই আমাকে বলতে পারতেন যে আপনি চুপ করেন, আমি কথা বলছি। আমি আপনাকে ফলো দিয়ে দিতাম, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তো। আপনি মিট করেন, মিট করেন। আপনি এভাবে পুরুষ বোধন উপনিষদ, এটা কি বেদ না শ্রুতি, এটা কোনটা? উপনিষদ কি আপনি কি মানেন সেইটা একটু বলেন। আপনি কি মানেন সেটা বলেন। পুরুষ বোধন উপনিষদ এটা কোথায় বলা আছে এটা একটা বেদ? হ্যাঁ, পুরুষ বোধন উপনিষদ এটা কোথায় বলা আছে এটা বেদ? মুক্তি উপনিষদ শ্রুতি। আমি বেদ বলিনি, আমি বলছি শ্রুতি। হ্যাঁ বেদ অবশ্যই, পুরুষবোধনী উপনিষদ অবশ্যই বেদ। উপনিষদ 108টাই উপনিষদ বেদ। 108টা উপনিষদ বেদ না, এটা আপনি দেখান উপনিষদকে কোথায় বেদ বলা হয়েছে, এটা দেখান আগে। আপনার বেদ বলতে কি বোঝেন আপনি? এটা আমি ক্লিয়ার করেন আগে। আপনার কথা মেনে নেব যে বেদ মন্ত্র আর ব্রাহ্মণ দুই মিলাইয়া বেদ। এখন আপনি বলেন হ্যাঁ। উপনিষদ বেদ। উপনিষদ ব্রাহ্মণেরই বিস্তার ভাগ, সেই হিসাবে উপনিষদ বেদ। শ্রুতি উপনিষদ ব্রাহ্মণের পেট থেকে বের হয়, উপনিষদ ব্রাহ্মণের পেট থেকে বের করা হয়। এখন এই পুরুষ বোধন উপনিষদ কোন ব্রাহ্মণের পেট থেকে বের হয়েছে? সেইটাই হইতেছে সমস্যা, অনেক ব্রাহ্মণ পাওয়া যায় না। যেমন তালবক আপনার যেমন কেন উপনিষদ, প্রশ্ন উপনিষদ, এই যে 10টা উপনিষদ আছে, এগুলোর মধ্যে অনেক উপনিষদ কোন ব্রাহ্মণের অংশ সেই ব্রাহ্মণ পাওয়া যায় না, বর্তমানে খুঁজে পাওয়া যায় না, কারণ বেদের অনেক সংস্করণ বিলুপ্ত, বেদের অনেক শাখা বিলুপ্ত, হারায় গেছে। বসে থাকেন, না থাকলে ভাই বসে থাকেন ওই একটা। তাইলে আপনিও বসে থাকেন ভাই, আপনিও বসে থাকেন। আপনি কারণ যতটুকু আছে অতটুকু অবশ্যই মান্য, শ্রুতি হিসাবে অবশ্যই মান্য, কারণ এটা যে শ্রুতি না সেটা তো আপনিও দেখাইতে পারতেছেন না ভাই, এটা যে শ্রুতি সেটা তো আপনি দেখাবেন। এক মিনিট, হ্যাঁ আমি তো দেখাইলাম, সেটা মুক্তিক উপনিষদে বলা আছে, এগুলা শ্রুতি। ভাই মুক্তিক উপনিষদ কি একটা শ্রুতি? হ্যাঁ অবশ্যই শ্রুতি। সেটা আপনি প্রমাণ দিয়েছেন যে উপনিষদ দিয়ে বের হ্যাঁ হয়। মুক্তিক উপনিষদ শ্রুতি নয়, উপনিষদ শ্রুতি নয়। আপনি কোন গোলারের শ্রুতি মানতেছেন তাইলে? আচ্ছা অভিজিৎ দা, মানে সৌরভ দা তো আপনার হচ্ছে উদয় বিশ্বাস্ত্রীর ব্রহ্মসূত্র ভাষ্য থেকে দেখাই দিয়েছেন, উদয় বিশ্বাস্ত্রী শ্রুতির কথা বলে উনি কঠোর উপনিষদ, কেন উপনিষদ, মুন্ডক উপনিষদ, বিভিন্ন হ্যাঁ। উপনিষদের দিয়েছেন। তার মানে উপনিষদ তো শ্রুতি, সেটা তো আর্য সমাজের আচার্য নিজেরাই মানছে। না মানছে তো ঠিক আছে। এখন এই মুক্তিক উপনিষদ এগুলো উপনিষদ, এখন বেদ থেকে ব্রাহ্মণ গ্রন্থে যাচ্ছেন, ব্রাহ্মণ গ্রন্থ থেকে উপনিষদ যাচ্ছেন, উপনিষদ থেকে গৌণ উপনিষদে চলে যাচ্ছেন। গৌণ উপনিষদ, আচ্ছা গৌণ উপনিষদ এই শব্দ আপনি কোথায় পাইছেন? আপনি অপ্রধান উপনিষদ বা প্রধান উপনিষদ গৌণ উপনিষদ মানে প্রধান উপনিষদ, এই ভাগ আপনি কই পাইছেন? প্রধান অপ্রধান উপনিষদ আপনি এটা সনাতন ধর্মের কোন জায়গায় পাইছেন? উপনিষদটা কি? হ্যাঁ গৌণ উপনিষদ কি বলেন? আদি শঙ্করাচার্য যে 11টা উপনিষদের ভাষ্য করে দিয়েছে সেখান থেকে দেখাতে পারবেন। দারুণ দারুণ কথা বলছেন। আদি শঙ্করাচার্যের কথা বলছেন। আপনি বলেন যে গৌণ আচ্ছা উপনিষদ। ওয়েট সন্দীপ একটু ওয়েট। আচ্ছা আদি শঙ্করাচার্যের কথা বলছেন, আদি শঙ্করাচার্য 108টা উপনিষদই মান্য করতেন। তার ওই জায়গায় তার লেখায়, তার বিভিন্ন লেখায় তিনি ভাষ্য করছেন 10টা, কিন্তু তার বিভিন্ন লেখায় সে এই আত্মবোধ উপনিষদ, নৃসিংহ পূর্ব তাপনী উপনিষদ ইত্যাদি ইত্যাদি বহু উপনিষদের নাম দিচ্ছেন। তিনি 108টা উপনিষদে মান্য করতেন, এবং তার পরম্পরায় পরবর্তীতে শোনেন ভাই শোনেন, আমার কথা শেষ করতে দেন। তার পরম্পরায় শৃঙ্গেরি মঠের পরবর্তী আচার্য 108টা উপনিষদেরই ভাষ্য করেন। শঙ্কর পরম্পরায় 108টা উপনিষদে মান্য, ঠিক একইভাবে রামানুজ পরম্পরায় 108টা উপনিষদই মান্য, মাধ্য পরম্পরায় 108টা উপনিষদ মান্য, নিম্বার পরম্পরায় আপনি যাই বলেন, শৈব পরম্পরা বলেন, শাক্ত পরম্পরা বলেন, যত সনাতনী পরম্পরা আছে সবাই 108টা উপনিষদে মান্য করে না কারা? দয়ানন্দ অনুসারীরা। আমি একটা বলি, এই পরম্পরাগুলো কি সঠিক আছে? 100% সনাতন ধর্ম এই পরম্পরাগুলোর মধ্যে আবদ্ধ, এই পরম্পরার বাইরে সনাতন ধর্ম নাই। আচ্ছা শঙ্করাচার্যের যে পরম্পরাটা এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে অবশ্যই। আমি বলি, আচ্ছা আরেকটা কথা ক্লিয়ার করি, শোনেন। আচ্ছা একটা কথা ক্লিয়ার করি, বিতর্ক কি শেষ? ক্রমাগত পরম্পরা চলে আসছে, সেটা আপনি কোথা থেকে জানছেন যে বেদ সৃষ্টির আদি পূর্বে ঈশ্বর দিয়েছিল? বলুন।
আচ্ছা আমি না না যেটা এখন বলতেছি অন্য এক মিনিট এখন আমার মনে হয় যে আচ্ছা, আমরা অন্য আচ্ছা। কথায় চলে যাচ্ছি, এই কথাগুলো আলোচনার জন্য অন্যদিন অবশ্যই শোনো ডাক্তার, আমি না না না, আচ্ছা সৌনক দা, বিতর্ক কি শেষ হয়ে গেছে রাধারানীর নিয়ে? না আমি হ্যাঁ হ্যাঁ, আমি বিতর্ক দেখুন অবশ্যই শেষ আমি হয়ে তো গিয়েছে। যথেষ্ট প্রমাণ দিয়ে দিয়েছি। আচ্ছা, তারা হার স্বীকার করছে? তারা হার স্বীকার না করলেও তো ন্যায় অনুযায়ী, ন্যায় শাস্ত্র হ্যাঁ, এবং নিয়ম কানুন সব স্বাভাবিক। অনুযায়ী তারা হেরে গিয়েছে, এটা বলা তারা যায়। একাধিকবার নিগ্রহ স্থানে পড়ছে, আমি জানি না তারা নিগ্রহ স্থান বোঝে কিনা, তারা একাধিকবার নিগ্রহ স্থানে পড়ছে, এই ন্যায় অনুযায়ী এটা হার হয়। এখন হ্যাঁ। গায়ে মানি না, আপনি মোরল হইলে কিছু বলার নাই। এটা যে যা খুশি মানুষ সেটা বিষয় না, এখন কথা হচ্ছে যে সেটাই। এটা কিন্তু আপনারা যে কথাগুলো বলতেছেন, প্রান্তদা, ভূপেশদা, সদীপদা, আপনারা যে কথাগুলো বলতেছেন অভিজিৎদার সঙ্গে এবং বাকিরা, আপনারা কিন্তু আপনাদের কোনো কথা কিন্তু সৌনকদার কথা বলে গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, ঠিক এটা আছে, হচ্ছে প্রথম কথা। এখন এখানে যদি কেউ ভুল বলেন, মানে ধরুন আমি ভুল বললাম, সেটা কিন্তু সৌনকদার ভুল বলে আমরা গ্রহণ করবো না। ঠিক আছে, এখন আপনারা যদি আলোচনা চালিয়ে যেতে চান চালিয়ে যেতে পারেন, যা খুশি ইচ্ছা করতে পারেন, সেটা আমাদের দেখার বিষয় বলে আমি মনে করছি না, এবং সৌনকদাকেও এটা বললাম। আমি একটু প্রান্তদার সাথে কথা বলি। হ্যাঁ, প্রান্তদা ওই যে হুম। না, আদি আমার মনে হয় শঙ্করাচার্যের এক মিনিট যুগে এখন, আমার মনে হয় যে অভিজিৎ বাবু আর প্রান্ত দুজনেই অল্প কথা বলে শেষ করুন, কারণ এই আলোচনাটা অনেকক্ষণ চলছে। আমি শেষ করছি। হ্যাঁ আমি শেষ হ্যাঁ, করছি। আমার মনে হয় যে হুম, হুম, হুম।